আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে ব্যতিচার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গতদিনও ব্যতিচার বিষয়ে একটি ক্লাস নিয়েছি। আজকে ব্যতিচারের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটা আলোচনা হয়ে গেলে ব্যতিচার সম্পর্কে মোটামুটি সব আলোচনা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে সেপারেশন বিটুইন টু ফিল্ডস এন্ড ফিল্ডস উইথ এই সম্পর্কে, অর্থাৎ ব্যতিচার দ্বারা ব্যবধান ও প্রস্থ নির্ণয় করা শিখবো। আর এটা শেখা হয়ে গেলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা গতদিনে যে জিনিসগুলো আলোচনা করেছি আজকের আলোচনায় এটা খুব প্রয়োজন। গতদিনে আমরা গঠনমূলক ব্যতিচার কিভাবে গঠন হয় আর ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে সৃষ্টি হয় এই বিষয়ে আলোচনা করছি। এই জন্য জ্ঞানের ভিত্তিক পরীক্ষায় পূর্বের আলোচনাটা একটু আমরা দেখিনি, যারা দেখছো তাদের জন্য উপকৃত হবে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি যে আমরা জ্ঞানের ভিত্তিক পরীক্ষায় দুইটা স্লিট S1 আর S2, এখান থেকে এটা হলো পর্দা। এই পর্দার উপরে কোনো একটা বিন্দু উজ্জ্বল হবে না অন্ধকার হবে সেটা আমরা বের করতে পারি কিভাবে, যে যদি এই x1 আর x2 এই দুইটার দূরত্বের মধ্যে, অর্থাৎ এটা পথ x1 এখান থেকে এটা পথ হলো x2, দুইটার পথ পার্থক্য হলো এই পথ পার্থক্যের মানটা যদি λ/2, অর্থাৎ যে আলো আমরা ব্যবহার করি ওই ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ λ/2 এর জোড় গুণিত হয়, 2n জিনিসটাকে জোড় বোঝায়, জোড় গুণিত হয়, তাহলে এই বিন্দুটা উজ্জ্বল হয়ে যাবে, অর্থাৎ এটা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে। যদি এটা দশা পার্থক্য দিয়ে দেখি, গতদিন এগুলো আলোচনা করছি ডিটেইলস হবে, তাহলে ডেল অর্থাৎ দশা ইকুয়াল টু হবে পাই এর জোড় গুণিত, অর্থাৎ পাই এর যদি জোড় গুণিত হয় পি বিন্দুটাতে, তাহলে আমরা সেটা পাবো উজ্জ্বল গঠনমূলক। একইভাবে আমরা প্রমাণ করেছি গতদিনে যে x2 - x1 অর্থাৎ দুইটা পথের পথ পার্থক্য যদি 2n - 1 অর্থাৎ বিজোড় λ/2 বিজোড় গুণিত হয়, 2n + 1 দিয়েও বিজোড় হয়, 2n - 1 এটা লিখলেও বিজোড় হয়। এটা কেন ব্যবহার করেছি আমরা একটু করে আমাদের আলোচনায় এটা জিনিসটা আর ডিটেইলস আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে λ/2 এর বিজোড় গুণিত হলে এই বিন্দুটা হবে ধ্বংসাত্মক, আর এই পথ পার্থক্যের। আর দশা পার্থক্যকে যদি সৃষ্টি করি তাহলে পাই এর বিজোড় গুণিত হলে, অর্থাৎ 1 পাই 3 পাই 5 পাই যদি হয়, তাহলে এই বিন্দুটা অন্ধকার বা ধ্বংসাত্মক হবে। আর যদি 10 পাই 12 পাই 2 পাই এরকম হয় তাহলে সেটা গঠনমূলক হবে। আমরা গতদিনই এই জিনিসগুলো আলোচনা করেছি। আজকের আলোচনার মধ্যেও এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে, এটা আমরা মনে রাখবো। ওকে, আমরা তাহলে এখন দেখি যে আমাদের আজকের আলোচক বিষয়টা যে সেপারেশন বিটুইন টু ফিল্ডস এন্ড ফিল্ডস উইথ, অর্থাৎ ডোরার ব্যবধান আর ডোরার প্রস্থ কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা এখন একটু করে দেখে নিচ্ছি। তোমরা খেয়াল করো, আমরা ডোরার ব্যবধান নির্ণয় করার জন্য প্রথমে আমরা ইয়াংয়ের ভিত্তিক পরীক্ষায় যে চিত্র রেখেছিলাম সেই চিত্রের মধ্যে আমাদের দুটো স্লিট ছিল S1 আর S2, এই দুটো স্লিট, এটা হলো S1 স্লিট, এটা হলো S2 স্লিট, দুটো চিপ। এই চিপ থেকে আলো এসে এই পর্দার মধ্যে পড়তেছে। ধরে নিলাম দুটো চিপের মধ্যবর্তী দূরত্ব হলো a, অর্থাৎ এই ডিসটেন্সটা হলো a। এই ডিসটেন্সটা আরো বাড়ানো যায়, কিন্তু এই ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র। S1 আর S2 এর মধ্যে a এর মানটা অনেক ছোট হবে। আর এটা হলো পর্দা, চিপ থেকে পর্দার দূরত্ব ধরে নিলাম আমরা d। ওকে, আচ্ছা, এই চিপের মাঝখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা O। তাহলে O বিন্দুটা যদি আমরা ঠিক মাঝখানে থাকে তাহলে এখান থেকে এটা দূরত্ব হলো x1, অথবা এটা যদি আমরা x1 ধরি আর এটা যদি x2 ধরি, তাহলে O বিন্দুটার কি অবস্থা হবে? এই x1 এর দূরত্ব যা, x2 এর দূরত্ব যা। তা পূর্বের আলোচনা আমরা একটু আগে যে করলাম সেখানে আমরা দেখলাম x2 - x1 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ
আমরা দেখেছিলাম x2 minus x1 equal to 2n lambda by 2 n এর মান যদি 0 হয় তাহলে আমরা জানি n এর মান যদি 0 হয় তাহলে এটা 0 n এর মান যদি n এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে x2 minus x1 এর মান 0 হবে আর 0 হলে এই বিন্দুটা হবে উজ্জ্বল বিন্দু এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার কারণ ও বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে আর এটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু অর্থাৎ দুই ছেলের মাঝখানে উপরে উজ্জ্বল অন্ধকার ডোরার সৃষ্টি হবে নিচে উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হবে অর্থাৎ এটাকে ব্যতিচার ঝালর বলা হয় তো কেন্দ্রের বিন্দুটা সবসময় উজ্জ্বল এটা আমরা দেখলাম এখন আমরা দেখতেছি যে কেন্দ্রের বিন্দুটা যদি সবসময় উজ্জ্বল থাকে তাহলে এইটাকে কেন্দ্র করে এটা থেকে অন্যান্য উজ্জ্বল এবং অন্ধকার ডোরাকে আমরা পরিচিত করে দেব যে এটা দশম উজ্জ্বল বিন্দু বা এটা প্রথম উজ্জ্বল বিন্দু এটা দ্বিতীয় উজ্জ্বল বিন্দু আমরা এই কেন্দ্রের উজ্জ্বল বিন্দুর সাথে অন্যান্য বিন্দুগুলোকে পরিচিত করে দেব আচ্ছা ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম হলো পি বিন্দু এখন এই পি বিন্দুটা উজ্জ্বল না অন্ধকার আমরা তো এই শর্ত দিয়ে বের করতে পারবো যে পথ পার্থক্য তাহলে আমরা দেখি যে এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ x1 যেটা লিখছিলাম এই x1 কে ওখানে নিয়ে চলে গেলাম আমরা এই x1 আর এই দূরত্বটা এখানে ছিল এখন এখান থেকে এই দূরত্বটা নিয়ে চলে আসলাম বাঁকা হচ্ছে আমরা একে সোজা করে তাহলে এটা x এখন কিন্তু আগে যখন x1 আর x2 বিয়োগ করে শূন্য পেয়েছি এখন কিন্তু x1 আর x2 শূন্য নয় x1 টা ছোট x2 টা পথটা একটু বেশি তাহলে দুইটার পথ পার্থক্য থেকে যাচ্ছে দুইটার পথ পার্থক্যই আমরা যদি এখানে লম্ব আঁকি এই বিন্দুতে লম্ব আঁকালে আমরা দেখতেছি এইটুকু হচ্ছে x2 minus x1 এই বিন্দুটার নাম দিয়ে দিলাম m বিন্দু আচ্ছা এটা একটা কেন্দ্র বিন্দু এটা কিন্তু আমরা নাম দিয়ে দিলাম m বিন্দু তাহলে দেখো আগে যে এখানে এই অ্যাঙ্গেলটা কোণ তৈরি করছিল অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তখন শূন্যটা শূন্য ছিল এখন এই কোণটা যদি আমরা এখানে আস্তে 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 এই বিন্দুটাকে এখান থেকে ইন্ডিকেট করার জন্য মধ্যখান থেকে এখানে নিয়ে যাবে তাহলে একটা কোণ সৃষ্টি করবে আগে ছিল 0 কোণ এখন এই কোণ হয়ে গেল এই কোণটা থিটা কোণ আচ্ছা এটা যদি থিটা কোণ হয় তাহলে এই জিনিসটা এটা এইখানে আস্তে আস্তে যদি এই রেখাটাকে নামাই এই রেখাটাকে ধীরে ধীরে এই পর্যন্ত আসে তাহলে দেখো এই রেখাটাও ধীরে ধীরে এই পথটা এখানে শূন্য হয়ে যাবে তখন এই কোণটাও শূন্য হয়ে গেল এখন এই কোণটা যদি থিটা হয়ে গেছে এইটাও যতদূর বাড়াইছি এই কোণটাও থিটা হবে তাহলে আমরা অবশ্যই বুঝলাম যে এই কোণটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এই কোণটা হবে কি থিটা কোণ এখন দেখো আমরা এই বিন্দুটাকে ধরে নিচ্ছি আমরা গঠনমূলক ব্যতিচার গঠন করেছি এই বিন্দুটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি করেছি উজ্জ্বল বিন্দু শব্দ তো এটা 2n lambda by 2 আমরা গতদিন আলোচনা করেছি এই বিন্দুতে নিশ্চয়ই এই পথ পার্থক্যের মানটা এমন হয়েছে যে lambda by 2 এর জোড় গুণিত হয়েছে আচ্ছা এখন এই বিন্দুটাতে আমরা দেখতেছি এটা উজ্জ্বল এবং এই বিন্দুটা ধরে নিলাম কেন্দ্রীয় উজ্জ্বল থেকে x n দূরত্বে আছে অর্থাৎ এটা একটা উজ্জ্বল বিন্দু এটা একটা উজ্জ্বল বিন্দু এটা প্রথম উজ্জ্বল হতে পারে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কারণ এটা কেন্দ্রীয় উজ্জ্বল পরে একটা অন্ধকার পাবো তারপরে একটা উজ্জ্বল পাবো তারপরে অন্ধকার পাবো এভাবে এটা একটা উজ্জ্বল বিন্দু এই উজ্জ্বল বিন্দুটা ধরে নিলাম তৃতীয় পঞ্চম ষষ্ঠ যদি তৃতীয় হয় তাহলে x3 xn এর জ্ঞানতম উজ্জ্বল বিন্দু এটা তাহলে এই উজ্জ্বল বিন্দুটা দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে xn আর এখান থেকে এটা দূরত্ব আমরা ধরছি b এখন আমরা খেয়াল করি যে শিক্ষার্থী আমরা যদি এই s1 s2 n এই একটা ত্রিভুজ এই কোণটা থিটা এই থিটা যদি হয় তাহলে এটাকে আমরা লম্ব ধরতে পারি থিটা কোণের বিপরীত বাহু এটা লম্ব আর এটাকে আমরা অতিভুজ ধরতে পারি তাহলে অতিভুজের দূরত্বের মধ্যবর্তী দূরত্বটা হলো a তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ x2 minus x1 এটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ a ইকুয়াল টু কি sin theta অর্থাৎ x2 minus x1 ইকুয়াল টু লিখতে পারি a sin theta এখন দেখো এই থিটা কোণটা তো অবশ্যই অনেক ক্ষুদ্র হওয়ার কারণে আমরা যদি ক্ষুদ্র কোণ পাই তাহলে আমরা গণিতের এই বিষয়টা জানি sin theta
সমান tan থিটা সমান থিটা লেখা যায় কখন, যখন থিটা কোণের মানটা খুবই ক্ষুদ্র হয়। এখানে আমরা দেখতেছি থিটা কোণের মান খুবই ক্ষুদ্র, তাহলে x2 - x1 x sin থিটা থেকে লিখছি আমরা এটা লিখতে পারি যে x2 - x1 a থিটা। sin থিটার পরিবর্তে আমরা থিটা লিখতে পারি যেহেতু থিটাটা খুবই ক্ষুদ্র। x2 - x1 এর মান কি? আমরা জানি x2 - x1 এর মান যেহেতু এটা গঠনমূলক ধরে নিচ্ছি তাহলে এটা হবে 2n λ/2 a। আচ্ছা, এখন এই দূরত্বটা হলো xn দূরত্ব। আমরা যদি এখন এই ত্রিভুজটা চিন্তা করি p, প্রিয় শিক্ষার্থী দেখো p and o কেন্দ্র জুড়ে p and o ত্রিভুজটাতে এইটা হলো থিটা, তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। এই যেটা, তাহলে আমরা যদি লম্ব ডিভাইডেড বাই ভূমি করি তাহলে কি পাই? tan থিটা, কারণ আমাদের xn এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজটাতে ত্রিভুজটা p and o এই ত্রিভুজটাতে আমরা লিখতে পারি xn মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে হলো d, মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, এখন ধরো tan থিটা ক্ষুদ্র থিটা, এজন্য xn বাই d ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা। এই থিটার মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা কোন ত্রিভুজ থেকে পেয়েছিলাম? তোমরা জানো এটা আমরা পেয়েছিলাম s1 s2 এর ত্রিভুজ থেকে। ত্রিভুজ s1 s2 এর ত্রিভুজ থেকে আমরা এটা লিখেছিলাম যে লম্ব বাই ত্রিভুজ sin থিটা, তারপরে এখান থেকে টানলাম। তাহলে এই থিটার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি পাবো? 2n λ/2 a। এই থিটার পরিবর্তে লিখতেছি xn/d। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি a টু ক্যান্সেল, এখান থেকে যদি xn টা বের করে নিই, xn ইকুয়াল টু কি লিখবো? ফাইনালি xn ইকুয়াল টু আমরা লিখতেছি n ল্যামডা, হ্যাঁ এই এটা হচ্ছে সরি এ তো ডান পাশে এই থিটার মানটা এই পাশে হচ্ছে না ইকুয়াল, এখানে ইকুয়াল আছে। তাহলে ক্যালকুলেশন করে ক্যান্সেল হচ্ছে n থাকতেছে, তাহলে n ল্যামডা d ডিভাইডেড বাই a, শুধু x এর মান আমরা এটা পাচ্ছি। ওকে, তোমরা খেয়াল করে দেখো তাই হবে। তাহলে x এর কি জিনিস? x এর হলো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে একটা n-তম উজ্জ্বল বিন্দু দূরত্ব। n-তম উজ্জ্বল বিন্দুটা কি? 1তম, 2তম, 3তম, 7তম, 10তম, যে কোনো তম উজ্জ্বল বিন্দু বিন্দুটা, এটা হলো xn। n ল্যামডা d, এই n এর মানে হলো 10তম হলে 10, 5তম হলে 5, ল্যামডা হলো ব্যবহৃত আলোক তরঙ্গদৈর্ঘ্য, d হলো চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, a হলো দুই চিরের মধ্যবর্তী দূরত্ব। এভাবে আমরা n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এটা আমরা লিখে নিই, এটার নাম হলো n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। ওকে, এই জিনিসটা আমরা সুন্দর করে বুঝলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু খেয়াল করি, বোর্ডের জায়গা কম, এটা আমাদের মনে থাকবে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব, আর এটা গঠনমূলক সেটা আমরা লিখেছিলাম। এখন আমরা বিষয় দিয়ে তোমরা এখন খেয়াল করো, যদি এটা n-তম, এটা থেকে n+1তম যদি দূরত্ব নির্ণয় করি, n+1তম কি মানে এটা থেকে একটা বেশি, তাহলে আমরা এখানে লিখব xn+1 ইকুয়াল টু n+1 ল্যামডা d ডিভাইডেড বাই b। তাহলে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হলো এটা, তার থেকে একটা বেশি যদি হয় তাহলে x মানে এটা যদি দশম হয় তাহলে 10 আর 11, তাহলে এটা 11 ল্যামডা বি, এটা হচ্ছে। তাহলে দুইটা পরপর দুইটা, এটা একটা উজ্জ্বল বিন্দু, তারপরে মনে করে এটা একটা অন্ধকার বিন্দু, তারপরে মনে করে এটা আবার একটা উজ্জ্বল বিন্দু। এই একটা উজ্জ্বল বিন্দু থেকে আরেকটা উজ্জ্বল বিন্দু, পরপর দুটো উজ্জ্বল বিন্দু মধ্যবর্তী দূরত্ব তাহলে এই যে পরপর দুটো উজ্জ্বল বিন্দু এটা পেলাম, তারপরে আরেকটা উজ্জ্বল পেলাম 11। এই মধ্যবর্তী দূরত্বটা, তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্ব বাদ দিতে হবে, অর্থাৎ এটা হলো xn, আর এখান থেকে এটা যদি আমরা xn+1 এই দূরত্বটা নিই তাহলে এই দূরত্ব পাবো। এই দূরত্বের নাম হলো পরপর দুটি উজ্জ্বল ঢোকার মধ্যবর্তী দূরত্ব। এটা তাহলে কি হবে? এটা বাদ দিতে হবে xn+1 - xn ইকুয়াল টু, অর্থাৎ এই জিনিসটা থেকে এটা বাদ দিতে হবে।
তাহলে আমরা যদি একেবারে লিখি কমন নিয়ে তাহলে কিভাবে লেখা যায়, দুইটাতে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ আছে, বিয়োগ করতেছি n প্লাস 1 মাইনাস এখানকার n টা, তাহলে n ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটাকে আমরা xn প্লাস 1 আর xn টাকে বাদ দিলে এটাকে যদি আমরা del x করি, del x মানে হলো ডোরা ব্যবধান, মানে পরপর দুটি উজ্জ্বল ডোরা মধ্যবর্তী দূরত্ব, ডোরা ব্যবধান তাহলে কত হচ্ছে এই n ক্যান্সেল, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই a, তাহলে আমরা এটা পেলাম। তাহলে পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান এটাকে আমরা এভাবে লিখতে পারি, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো যে আমরা প্রথমে নির্ণয় করলাম কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে কোনো একটা উজ্জ্বল বিন্দুর দূরত্ব, তারপরে কি করলাম কেন্দ্রীয় উজ্জ্বল থেকে অন্য একটা পরের উজ্জ্বল বিন্দুর দূরত্ব বের করলাম। দুইটা পরপর উজ্জ্বল দূরত্ব বাদ দিলে মধ্যবর্তী দুইটা ডোরার মধ্যে দূরত্ব বের হয়ে আসলো, সেটা হলো del x ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা দেখি যে আমরা অন্ধকারে একটা উজ্জ্বল বিন্দু বের করলাম, এই বিন্দুটা যদি উজ্জ্বল বিন্দু না হয় অন্ধকার বিন্দু হতো, তাহলে সেটা দূরত্ব আমরা বের করতে পারবো এই xn এর মাধ্যমে। তাহলে সেটা আমরা দেখি। আচ্ছা, এটা আমরা একটু মিশিয়ে দিচ্ছি, তোমরা এটা বারবার যদি দরকার হলে আটকিয়ে রেখে দেখবা পোস্ট থেকে। এবার দেখো এই xnটা পি বিন্দুটা যদি আমরা জানি, পি বিন্দুটা যদি অন্ধকার বিন্দু হয়েছে, এটা আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটা আমরা সপ্তম উজ্জ্বল বা nতম অন্ধকার বিন্দু দূরত্ব বের করতে হবে। এই পি বিন্দু যেহেতু অন্ধকার ধরে নিচ্ছি অর্থাৎ ধ্বংসাত্মক পেতে চাই, তাহলে এটা শর্ত কি x2 x1 ইকুয়াল আমরা জানি 2n - 1 ল্যামডা বাই 2, এটা লিখতে হবে। এটা 2n - 1 এটা কেন লিখি বলি যে কেন্দ্রীয় উজ্জ্বল সবসময় 0, এটা n এর মান 0 হবে। কেন্দ্রীয় উজ্জ্বল পরের বিন্দুটাই হলো অন্ধকার, এই পাশে অন্ধকার, পরের বিন্দুটা যদি অন্ধকার হয় প্রথমটা উজ্জ্বল হয়, তারপরটা যদি অন্ধকার হয়, তাহলে আমরা যদি এখানে 2n প্লাস 1 লিখলাম, এখানে 2n প্লাস 1 যদি লিখলাম, তাহলে প্রথম অন্ধকার যদি বের করতে চাই n এর মান 1 বসাইতে হবে। n এর মান যদি 1 বসাই তাহলে 2 আর 3 তিনতম অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে এটা তারপরে একটা উজ্জ্বল, তারপরে প্রথম অন্ধকারটা পাচ্ছি না, এই জন্য প্রথমে আমরা এখানে যদি 2n - 1 ব্যবহার করি, n এর মান যদি প্রথম অন্ধকার বসাই তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে 2 - 1 তাহলে 1 প্রথম অন্ধকারটা বের হয়ে যাচ্ছে। এজন্য 2n - 1 লিখতে হবে অবশ্যই। তাহলে দেখো x2 - x1 এর মানটা যদি ধ্বংসাত্মক হয় তাহলে p বিন্দুটা হবে ধ্বংসাত্মক হয়, p বিন্দুটা অন্ধকার হবে আর কি। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এখন p বিন্দুর দূরত্ব বের করব। এইভাবে আগের মতো যে এই সিস্টেমটা করছিলাম অনুরূপভাবে ওই সিস্টেমটাকে আমরা ব্যবহার করতেছি। এই s1 s2 ট্যাব এই কোষটাকে আমরা এটা লিখতে পারি, আবার লিখতেছি যে x2 - x1 মানে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, ইকুয়াল a sin থিটা, থিটার মান ক্ষুদ্র হওয়ার জন্য a থিটা লিখে দিলাম, বলে দিলাম a sin থিটা, থিটা ক্ষুদ্র হওয়ার জন্য। এখন আমরা এই x2 - x1 মানে এটা বসাবো, অর্থাৎ 2n - 1 এখানে মনে হচ্ছে ল্যামডা বাই 2, এখানে লিখতেছি a থিটা। আবার আমরা ওই এই ত্রিভুজটা থেকে p n o এই ত্রিভুজটা থেকে আমরা পাই কি লম্ব বাই ভূমি, অর্থাৎ xn ডিভাইডেড বাই d ইকুয়াল টু tan থিটা। এখানে আমরা থিটা পেলাম, এই থিটাটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 2n - 1 ল্যামডা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a xn ডিভাইডেড বাই d। এখান থেকে xn মান হলো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম অন্ধকার বিন্দুর দূরত্ব। এখান থেকে xn যদি আমরা বের করে নিই, xn ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফাইনালি এটা দাঁড়াচ্ছে যে 2n - 1 ল্যামডা d ডিভাইডেড বাই 2a, এটা। তাহলে আমরা এটা লিখে রাখি যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে যে কোনো অন্ধকার অর্থাৎ n তম অন্ধকার বিন্দুর দূরত্বের নির্ণয় সূত্র। তাহলে এটাকে আমরা বলতেছি কেন্দ্রীয় উজ্জ্বল
থেকে n-তম অন্ধকার বিন্দু দূরত্ব। ওকে, ঠিক একইভাবে n+1 তম অন্ধকার বিন্দু দূরত্ব আমরা বের করতে পারবো। আর n+1 তম বিন্দু দূরত্ব থেকে যদি n-তম অন্ধকার দূরত্ব বাদ দিই, তাহলে পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। একইভাবে সেই মানটা এটাই আসবে যে পরপর দুটি অন্ধকার বিন্দু দূরত্বের পার্থক্য আসবে এটা, অর্থাৎ ডেল এক্স এখানে এটাই আসবে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। অর্থাৎ আমরা দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান যেটা পাবো, দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী পার্থক্য দিয়েও একই পাবো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখি এই যে ডোরাটা সৃষ্টি হচ্ছে, সেই ডোরাটা একটু আমি তোমাদেরকে লিখে যাচ্ছি বোর্ডের মধ্যে, তোমরা এটা মনে রাখবা। এই n হলো প্রথম অন্ধকার, যদি দশম অন্ধকার n এর মান 10, ল্যামডা হলো ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য, d হলো চির পর্দার মধ্যবর্তী দূরত্ব, a হলো দুটি চির মধ্যবর্তী দূরত্ব, x হলো n-তম অন্ধকার বিন্দুর দূরত্ব। ওকে, ডেল এক্স মানে হলো কি পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। এটাকে আমরা লিখে নিতে পারি পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব। ডেল এক্স তাহলে কি পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা ডোরাটা রেখে দেখি, তাহলে আমাদের ডিটেইলস একটা ধারণা চলে আসবে। আমরা এখানে দেখি আমাদের এই যে উজ্জ্বল অন্ধকার ডোরাটা সৃষ্টি হচ্ছে, আমরা একটা মোটামুটি একটা ডোরা আঁকার চেষ্টা করতেছি। এই আমরা জানি বেদিচার ডোরার প্রস্থগুলো সব সমান হয়, উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার প্রস্থ সব সমান হবে, যেহেতু আমরা এখানে মনে করি পর্দার উপরে এই ডোরাগুলো সৃষ্টি হয়েছে। এটা তো অন্ধকার, এটা উজ্জ্বল, এটা তো অন্ধকার, এটা উজ্জ্বল, একটা অন্ধকার হবে, এটা উজ্জ্বল হবে। তাহলে সব হিসাব কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হয়, উপরের দিক হোক আর নিচের দিক হোক কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হয়। তাহলে মনে করলাম এটা হলো n-তম অন্ধকার আর এটা n+1 অন্ধকার, পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলছি ডেল এক্স। এটা একটা অন্ধকার পেলাম আর একটা অন্ধকার পেলাম, অথবা পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এখানে মাঝখানে কেন্দ্র, এটাও ডেল এক্স। যদি এভাবে বলা থাকে যে পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা ডেল এক্স। ডেল এক্স এর মানে প্রথম একটা অন্ধকার পেলাম, আরেকটা অন্ধকার যতক্ষণ না হয় এই যে ডেল এক্স, তাহলে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, একই কথা। একইভাবে এটাকে বলা যায় পরপর দুটি উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল পেলাম, আবার একটা উজ্জ্বল না পাওয়া পর্যন্ত এই যে উজ্জ্বল পেয়ে গেছে, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলছে ডেল এক্স। বা এটার নাম ডোরা ব্যবধান, এই ডোরা থেকে ডোরা ব্যবধান। একইভাবে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটাকেও ডেল এক্স, একই দূরত্ব। এই কেন্দ্র কারণ ডোরার প্রস্থগুলো সমান, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব একই দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, সহজ জিনিসটা। তা এখন দেখো একটা ডোরার মধ্যে, অর্থাৎ পরপর দুটি ডোরার মধ্যে, এখানে ডোরা ব্যবধানের মধ্যে ডেল এক্স এর মধ্যে দুইটা ডোরা আছে। তাহলে যদি আমরা একটা ডোরার প্রস্থ নির্ণয় করতে চাই, অর্থাৎ একটা উজ্জ্বল ডোরা আছে, একটা উজ্জ্বল ডোরা আছে, একটা অন্ধকার ডোরা আছে, মিলে ডোরা ব্যবধান ডেল এক্স টা হাই হয়েছে, তাহলে আমরা যদি একটি ডোরার প্রস্থ নির্ণয় করি, দেখো একটি ডোরার প্রস্থ, এটা যদি আমরা এক্স দ্বারা সূচিত করি বা ডেল এক্স দ্বারা সূচিত করি, আচ্ছা এক্স দিয়ে সূচিত করি কোনো সমস্যা নেই। একটি ডোরার প্রস্থ সমান x সমান কি হবে ডেল এক্স ডিভাইডেড বাই 2, কারণ দুটো ডোরা মিলে একটা ডেল এক্স আছে, ওটাকে দুই দিয়ে ভাগ করি, তাহলে x ইকুয়াল টু হবে ডেল এক্স এর মানটা কত, একটা আমরা এখানে লিখলাম ডেল এক্স এর মান হলো ল্যামডা ডি ডিভাইডেড বাই a। এখন এই ডেল্টা ডেল এক্স এর মান, এটাকে আবার দুই দিয়ে ভাগ করে দিলাম এই, তাহলে ডেল এক্স ইকুয়াল অর্থাৎ x ডোরার প্রস্থ ইকুয়াল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা আমরা মনে রাখবো সমান ডোরার প্রস্থ। এটা উজ্জ্বল ডোরা হোক বা অন্ধকার ডোরা হোক, যে কোনো ডোরার প্রস্থ তাহলে x ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই a।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম কেন্দ্রীয় উজ্জ্বলতা হতে যে কোনো উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব x এর নির্ণয় করতে শিখলাম। তারপরে আমরা কি শিখলাম? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে কোনো অন্ধকার দূরত্ব নির্ণয় করতে শিখছি। আচ্ছা, তারপরে আমরা কি শিখলাম? ডোরা ব্যবধান, দুটি ডোরা পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার বা ডোরা ব্যবধান Δx। Δx করতে আমরা কি লিখলাম? ল্যামডা টি ডিভাইডেড বাই p। আচ্ছা, এরপর আমরা কি শিখলাম? একটি ডোরার প্রস্থ কি শিখলাম? x ল্যামডা টি ডিভাইডেড বাই 2a। আরেকটা আমরা জিনিস শিখতে পারি কৌণিক অবস্থান, ডোরার কৌণিক অবস্থান আমরা বুঝতে পারি। ধরো এইটা একটা উজ্জ্বল, এটার কৌণিক অবস্থানটা আমরা যদি এখান থেকে বের করে লিখি এভাবে, অর্থাৎ কৌণিক অবস্থান এখানে লিখি আমরা, তোমরা খেয়াল করো কৌণিক অবস্থান, এটা যদি আমরা এই ত্রিভুজটাকে ধরি, এটা কৌণিক অবস্থান থিটা, তাহলে আমরা এখানে লিখতেছি tan থিটা ইকুয়াল টু tan থিটা n তম বিন্দু যেহেতু tan n ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ xn ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি xn ডিভাইডেড, এখানে থিটা কত ক্ষুদ্রের জন্য থিটা n ইকুয়াল টু xn ডিভাইডেড বাই। যেহেতু এটা উজ্জ্বল ডোরা, তাহলে আমরা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? xn এর মানটা বসাইতে পারি। xn ইকুয়াল টু আমরা একভাবে লিখছি n ল্যামডা d ডিভাইডেড বাই a, আর একটা d আছে, এই d ক্যান্সেল হয়ে গেলে অর্থাৎ থিটা n ইকুয়াল টু ফাইনালি দাঁড়াচ্ছে, এখানে দেখো থিটা n ইকুয়াল টু দাঁড়াচ্ছে n ল্যামডা ডিভাইডেড বাই a, অর্থাৎ n তো কৌণিক অবস্থানের মানটা। একইভাবে যদি n প্লাস 1 তম কৌণিক অবস্থানটা নিতাম, তাহলে থিটা n প্লাস 1 তমটা হতো n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই a। এখন দুইটা কৌণিক অবস্থানের মধ্যে যদি বিয়োগ করে দিতাম, অর্থাৎ থিটা n প্লাস 1 মাইনাস থিটা, যদি এটা করে দিতাম তাহলে থিটা পেতাম এটা, অর্থাৎ এটা থেকে এটা যদি বাদ দিতাম, সেক্ষেত্রে দেখো সংক্ষেপে আলোচনা করতেছি, যদি এটা থেকে এটা বাদ দিতাম তাহলে এই দেখো n এর ক্যান্সেল হয়ে যেত, এটা হতো ল্যামডা বাই a। আর আমরা দুটা, এটা হলো যে কোনো উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান, উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান যে কোনো। আর থিটা ইকুয়াল টু ল্যামডা বাই a বলতে কি বোঝায়? এটা হচ্ছে দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান, দুটি পরপর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান। তাহলে এটা হলো কৌণিক ব্যবধান আর এটা হলো কৌণিক অবস্থান নির্ণয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিস। আমরা এখান থেকে এই সূত্রগুলো একটু ক্লিন ভাবে লিখি, তাহলে আমরা যে জিনিসগুলো ডিরাইভ করলাম সেই ডিরাইভ করার সূত্রগুলো আমরা একসাথে লিখে ফেলে আমরা সৃজনশীল প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আমরা এটা মিশিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটা শিখছি যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব xn ইকুয়াল টু, তোমরা লিখবা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে n তম অন্ধকার বিন্দুর দূরত্ব xn, এটা তোমরা লিখবা। তারপরে পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার বিন্দু বা ডোরা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে ডোরা ব্যবধান বলে, বা ডোরা ব্যবধান x ইকুয়াল টু ডেল x ইকুয়াল টু, এটা তোমরা লিখবা। তারপরে ডোরার প্রস্থ x ইকুয়াল টু লিখবা। তারপরে উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করতে শিখলাম, এটাকে আমরা থিটা n দ্বারা প্রকাশ করতেছি। দুটি পরপর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান
থিটা তাহলে তোমরা প্রথমে এটা বলো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে এতম উজ্জ্বল বিন্দু দূরত্ব xn xn ইকুয়াল আমরা কি পেয়েছি n ল্যামডা d ডিভাইডেড বাই a কিভাবে হচ্ছে সুন্দর করে প্রমাণ করেছি সেটা কিন্তু তোমরা মনে রাখবা তাহলে আবার বলে দিচ্ছি n হলো যততম উজ্জ্বল 1 2 3 4 ল্যামডা হলো ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমরা লিখে ফেলবা d হলো কি d হলো পর্দা এবং চিরের মধ্যবর্তী দূরত্ব a হলো কি দুইটা চিরের মধ্যবর্তী দুটো স্লিটের মধ্যবর্তী দূরত্ব a ছবি এঁকে রেখেছি অন্ধকার ক্ষেত্রে আমরা কি লিখেছি এটা 2n 1 lambda d divided by 2 del s ইকুয়াল এটাকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে del s ইকুয়াল del s এর মান এই দুইটা মান থেকে বিয়োগ করে n ক্যান্সেল হয়েছে এটা হচ্ছে lambda d divided by a এটা আছে x is x কে এটা দুই দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ x = del x divided by 2 সমান এটা আছে lambda d divided by 2a আর কৌণিক ব্যবধান থিটা এর উপর আমরা কি বের করলাম একটু আগে থিটাকে বাইরে করলাম n lambda divided by a আর কৌণিক ব্যবধান থিটার মধ্যে এটা শুধু lambda by a যদি পঞ্চম বিন্দু হয় তাহলে n = 5 lambda a আর যদি দুইটি পরপর দুটির মধ্যে lambda by a তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেখুন এখানে আমাদের পর্দার দূরত্বের উপর নির্ভর করে না কৌণিক ব্যবধান ঠিক আছে এর মান b এর উপর নির্ভর করে না কৌণিক অবস্থান বা কৌণিক দুটি উজ্জ্বল করার কৌণিক ব্যবধান আশা করি এই পর্যন্ত যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সবাই বুঝতে পারছো আমরা যদি একটা অঙ্ক দেখাই এই অঙ্কটা তোমরা চেষ্টা করবো আমি দিয়ে দিচ্ছি তোমরা করবা এই সূত্রগুলো তোমরা অবশ্যই মনে রাখবা দেখে লিখে রাখতে পারো বারবার বুঝতে আমার এখানে লেখা থাকলো অঙ্কটা লেখার জন্য আমি একটু এখানে মিশিয়ে দিচ্ছি এর যদি একটা সিম্পল অঙ্ক আমরা দিচ্ছি তোমরা ট্রাই করবা মনে করি এটা s1 স্লিপ এটা একটা s2 স্লিপ দুই স্লিপের মধ্যবর্তী দূরত্ব যদি a হয় এখান থেকে এর মান আমরা দিয়ে দিলাম ধরো 3 মিলিমিটার আর এখান থেকে একটা দূরত্ব দিয়ে দিলাম 1 মিটার অর্থাৎ এটা d এর মান দিয়ে দিলাম এটা কেন্দ্র যোগ্য ও হতে এখান থেকে একটা দূরত্ব x এর মান মনে করো আমরা 6.4 দিয়ে দিলাম 6.4 মিলিমিটার x এর মান হলো এখন আমাদের যারা আছে a জানা আছে d জানা আছে এখানে x এর মান জানা আছে এখন গড় প্রশ্ন যদি বলি যে ও হতে মানে কেন্দ্রীয় অঞ্চল হতে 6তম অন্ধকার ধরা দূরত্ব এটা সমাধান করার জন্য আমরা এটা এখানে চলে আসবো x এর মান জানতে চাইছে 6তম তাহলে এখানে 6 বসাবো ল্যামডার মান আচ্ছা ল্যামডার মান দেওয়া থাকবে অর্থাৎ এখানে যে আমরা ব্যবহার করেছি ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 5100 তরঙ্গ একক শত হাজার 5100 তাহলে আমরা এখান থেকে এই ল্যামডার মান বের করতে পারি ল্যামডা মান দেওয়া থাকলে আমরা এই যে এখানে ল্যামডার মানটা বসে দেব d মান 1 এটার মান 3 মিটার 3 মিটার -3 বসাবো আচ্ছা এরপরে যদি বলা হয় যে এইখানে এই বিন্দুটা p বিন্দু বলা হলো p বিন্দুটা উজ্জ্বল বিন্দু হবে না অন্ধকার বিন্দু হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখো হ্যাঁ ঘন p বিন্দু উজ্জ্বল না অন্ধকার গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তোমরা প্রথমে কি করবা এখানকার দূরত্ব দেওয়া আছে x এর মান বসিয়ে আমরা এখান থেকে x এর মান দেওয়া আছে x এর মান হলো x2 x1 এই মানটা যদি আমরা λ/2 এর λ/2 এর জোড় গুণিত হয় অর্থাৎ 2n λ/2 জোড় গুণিত হয় তাহলে উজ্জ্বল বিন্দু হয় আর যদি বিজোড় গুণিত হয় তাহলে অন্ধকার বিন্দু হয় তাহলে আমরা দুইভাবে করতে পারি এই বিন্দুটা
যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে আমরা দেখবো এখানে পাই দিয়ে কিন্তু দশা পার্থক্য পদ পার্থক্য আগে বের করে নেব, তারপরে দশা পার্থক্য বের করবো। পদ পার্থক্য বের করে দশা পার্থক্য যদি বের করি, এটা যদি জোর পাই হয় তাহলে এটা বলবো গঠনমূলক, আর যদি এটা বিজোড় পাই হয় তাহলে ধ্বংসাত্মক। আরো প্রশ্ন থাকলে এখানে এটা উদাহরণ হিসেবে বলতেছি, যদি বলা হয় এই প্রসেসটাকে আমরা যদি পানির মধ্যে নিয়ে আসি, পানির মধ্যে সরাঙ্কগুলো বলে দেওয়া হবে কি, পানির মধ্যে দেওয়া পানির মধ্যে যদি করা হয় তাহলে ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে তোমরা প্রথমে এটা ডোরার প্রস্থ বের করবা। ডোরার প্রস্থ যেটা ল্যামডার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এর মান দিয়ে পাইপের ডোরার প্রস্থ বের করবা। এরপরে পানিতে অবশ্যই ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই সূত্রটা ব্যবহার করবো পানির জন্য। যদি বলা হয় পানির জন্য আমরা জানি a mu w ইকুয়াল টু ল্যামডা a ডিভাইডেড বাই ল্যামডা w। এখান থেকে ল্যামডা w বের করবো, এই মান থেকে বসাই দিয়ে তারপরে ওই ল্যামডা w এখানে বসাই দিয়ে পানির প্রস্থটা বের করবো। তাহলে ডোরার প্রস্থের পরিবর্তন হবে আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই শেষ। তোমরা এই বিষয়গুলো আরেকটু ভালো করে দেখবা। তোমরা বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। দেখবে অসংখ্য বোর্ডে এই ব্যতিচারের অঙ্ক আছে। আশা করি তোমরা সকলেই পারবা। তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। আমরা এরপরে অপবর্তন নিয়ে আলোচনা করবো। তোমরা ব্যতিচার অংশটা পূর্বের ক্লাসটাও আমার আপলোড করা আছে। এই ক্লাসটা দুটো মিলে ভালো করে দেখবা, ইনশাআল্লাহ এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে অথবা আমাদের মেসেঞ্জার নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, এগুলোতে জানাবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।